আমরা একটা চ্যাপ্টার পড়েছি ফাইনালের জন্য, দেন সেকেন্ড চ্যাপ্টার ইজ আনএমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশন। চ্যাপ্টার নেম ইজ আনএমপ্লয়মেন্ট এন্ড ইনফ্লেশন। এই দুটা নিয়ে আমরা অলরেডি বিভিন্ন কথাবার্তা বলছি। আমরা নর্মালি দেখি। ফার্স্ট অফ অল, আনএমপ্লয়মেন্ট বলছে যে আনএমপ্লয়মেন্ট দ্য কন্ডিশন অফ অন হু ইজ ক্যাপাবল অফ অন ওয়ার্কিং। আনএমপ্লয়মেন্ট বলতে আমরা কাদেরকে বলছি? যে একজন যে কাজ করতে পারে and actively seeking the work, who is capable of working and actively seeking the work, এবং অ্যাক্টিভলি কাজ করছে বাট unable to find any work, কিন্তু কোনো যারা কোনো কাজ খুঁজে পায় নাই তাদেরকে আমরা আনএমপ্লয়মেন্ট হিসেবে কাউন্ট করছে। চ্যাপ্টার খুব ইজি। তাহলে খুব ভালোভাবে যদি আমরা বলি যে বলছে আনএমপ্লয়মেন্ট ইজ দ্য পারসন হু ইজ ক্যাপেবল অফ ওয়ার্কিং and who is actively seeking the work but unable to find in work, কিন্তু সে কোনো কাজ খুঁজে পাচ্ছে না, তাকে আমরা হুইচ ইজ কল্ড আনএমপ্লয়মেন্ট, তাকে আমরা বলছি যে আনএমপ্লয়েড বা আনএমপ্লয়মেন্ট। ঠিক আছে? দেন বলছে যে it is more important to note that to be considered unemployed as a person must be an active member of the labor force। একটা লেবার ফোর্সের অ্যাক্টিভ মেম্বার হতে হবে। এখানে লেবার ফোর্স বলতে ওই যেটা আমরা অলরেডি বলছি যে হু ইজ ক্যাপাবল অফ ওয়ার্কিং, যে অবশ্যই যার কাজ করার ক্ষমতা আছে, যার কাজ করার অ্যাবিলিটি আছে এবং সে কাজ করতে চায় কিন্তু কাজ পাচ্ছে না, তাকে আমরা আনএমপ্লয়েড পার্সন বলতে পারি বা বলি। and in search of remunerative work, তারপর remunerative work could be different types। চ্যারিটি ওয়ার্ক হইতে পারে, আবার রেমুনারেটিভ হইতে পারে। চ্যারিটি বলতে যেখানে আমি কাজ করলে টাকা পাবো না, বন্যার্থদের সহযোগিতায় অনেকে কাজ করছে, হুইচ ইজ চ্যারিটি ওয়ার্ক, তাই না? সমাজের ভালোর জন্য করছে, রেমুনারেশন এক্সপেক্ট করে নাই। কিন্তু একজন কোন একটা কোম্পানিতে যদি চাকরি করতে চায়, সে কি চ্যারিটি করবে? কারণ তার তো উই দে নিড টু, আর হি অর শি নিডস টু ফিড হার অর হিজ ফ্যামিলি। তো সবসময় চ্যারিটি করলে তো পারবে না, তাই না? তখন রেমুনারেটিভ ওয়ার্ক যারা খুঁজে, তাহলে যে রেমুনারেটিভ ওয়ার্ক খুঁজতেছে এবং লেবার, এই যে অ্যাক্টিভ মেম্বার অফ দ্য লেবার ফোর্সের অ্যাক্টিভ মেম্বার হিসেবে যা কাউন্ট করা হচ্ছে, সে যদি কাজ না পায় তাহলে তাকে আনএমপ্লয়েড হিসেবে কাউন্ট করা হচ্ছে। ক্লিয়ার? এই বুঝছেন? জি স্যার। খুবই সহজ কথাবার্তা, দুই তিনটা ডেফিনেশন পর পর দেওয়া আছে। যে এখানে আরেকটা ডেফিনেশন আছে যে আনএমপ্লয়মেন্ট ইজ এ টার্ম রেফারিং টু ইন্ডিভিজুয়ালস হু আর employable and actively seeking a job and unable to find, যারা অ্যাক্টিভলি খুঁজছে এবং অ্যাক্টিভলি ফিজিক্যালি ফিট কাজ করছে কিন্তু তারা কাজ পাচ্ছে না, which is called unemployment। Also included in this group are those people in the workforce who are working but do not have any appropriate মানে নেট তো কানেকশন নষ্ট যাচ্ছে। আমি ইয়া আপনার কি বলে আমার রাউটার এই এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি, যে বলছে যে কারা আনএমপ্লয়েড হিসেবে গণ্য হবে? যারা কাজ খুঁজতেছে, কাজ পাচ্ছে না, তারা তো অবশ্যই আনএমপ্লয়েড এর মধ্যে গণ্য হবে বা আনএমপ্লয়মেন্টের মধ্যে, তাই না? কিন্তু এর বাদেও এই পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কি বলছে যে ইনক্লুডেড ইন দিস গ্রুপ আর দোজ পিপল ইন দ্য ওয়ার্কফোর্স হু আর ওয়ার্কিং বাট ডু নট হ্যাভ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট জব। বলছে অনেক মানুষ যারা কাজ করতেছে তাদের অনেকজনই আনএমপ্লয়মেন্টের ডেফিনেশনের মধ্যে আসবে। কারণ কি, হয়তো সে যে কাজ করতেছে সেই কাজটা তার মোটেই পছন্দ না বা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। সাপোজ, ফর এক্সাম্পল, যদি কেউ অনেক ভালো লেখাপড়া শিখছে, সে একজন হয়তো আহ ছোট একটা দোকান দিয়ে বসলো, যদিও সে ওই যে দোকানটা চালাইতেছে এই জবটা তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট না। যদিও আমরা কোনো কাজকে ছোট করে দেখছি না, বাট অনেক সময় যে অনেক ক্ষেত্রে অনেক কাজ সবার, মানে সব কাজ সবার দ্বারা করা হয়ে ওঠে না, কিন্তু যদি তার করতেই হয় তাহলে বলছে যে সেও আনএমপ্লয়েড হিসেবে গণ্য হবে বা গণ্য করা হয় তাকে, বা সেও স্যাটিসফাইড থাকে না ওই কাজটা করে, যার কারণে আনএমপ্লয়মেন্টের মধ্যে তাকে গণ্য করা হয়।
একই কথা, ঠিক আছে, ঘুরাই ফিরাই আমি অনেকগুলা ডেফিনেশন লিখেছি যে ওয়ার্কার্স, আনএমপ্লয়মেন্ট ওয়ার্কার্স when someone is willing and able to work but doesn't have any paid job। কেউ কাজ করতে ইচ্ছুক বা কাজ খুঁজতেছে কিন্তু তার কোনো পেইড যে কোনো জব তার নাই এই মুহূর্তে, সে পায় নাই। দেন বলছি the unemployment rate is the percentage of people in the labor force who are unemployed। তাহলে আনএমপ্লয়মেন্ট রেট কাকে বলে? যে লেবার ফোর্সের মধ্যে যারা আনএমপ্লয়েড আছে কি পরিমাণ আছে সেই পার্সেন্টেজটা হচ্ছে আনএমপ্লয়মেন্ট। Consequently, measuring the unemployment rate requires identifying who is in the workforce। আগেই বললাম ফার্স্টে যে লেবার ফোর্স বা ওয়ার্ক ফোর্স এর মধ্যে কারা আছে এটাকে দেখতে হবে, এবং দেখে তারা যখন আমরা আনএমপ্লয়মেন্ট রেট মেজার করব তাদের আগে খোঁজ নিতে হবে যে কারা লেবার ফোর্সে আছে, কি পরিমাণ মানুষ আছে। লেবার ফোর্স বলতে যে লেবার ফোর্স or someone is included in the labor force who or she is capable of working and actively seeking the work। যে একজন কাজ করতে সক্ষম এবং কাজ খুঁজতেছে সেই লেবার ফোর্সের মধ্যে যাবে। এখন লেবার ফোর্সের ক্ষেত্রে আরেকটা কথা বলছে, বলছে লেবার ফোর্স ইনক্লুডস পিপল হু আর আইদার এমপ্লয়েড আর আনএমপ্লয়েড। কেউ কেউ কাজ করছে, কেউ করে নাই, কিন্তু এমপ্লয়েড যারা তারাও লেবার ফোর্সের অংশ। আনএমপ্লয়মেন্ট যারা যারা কাজ করতে চায় অ্যাবিলিটি আছে তারাও লেবার ফোর্সের পার্ট। দেন বলছে ফিগারিং আউট হুইজ employed or unemployed involves making practical judgments such as how much paid work someone needs to undertake for them to be considered as having a job। সাপোজ আমি একটা জব করি কিন্তু আমাকে, সাপোজ আমি 20,000 টাকা স্যালারি এক্সপেক্ট করি, তারা আমাকে 8,000 টাকা দিচ্ছে, তাহলে অনেক সময় করা হয় ওই যে কাজ নিয়ে তো আমি স্যাটিসফাইড না, তাই না? তখন আমাকেও আনএমপ্লয়েড আনএমপ্লয়েড হিসেবে কাউন্ট করা যাবে বা কাউন্ট করবে, কারণ কাজটা পছন্দ না, রেমুনারেশন সেই পরিমাণ না। তো এই আনএমপ্লয়মেন্ট রেট যদি আমরা কাউন্ট করতে চাই, এই লেবার ফোর্স আমাদের আগে দেখতে হবে যে কি পরিমাণ লেবার ফোর্স আছে, এটা হচ্ছে মূল কথা বলছে পরে। লুক এট দিস পিকচার। এখানে বলছে যে গ্রুপ ইন দ্য লেবার মার্কেট, কারা থাকে লেবার মার্কেটে? ওয়ার্কিং এজ পপুলেশন, যারা আছে সবাই। এর মধ্যে আমি লেবার ফোর্স ভাগ করতেছি এক সাইডে, নট ইন দা লেবার ফোর্স ভাগ করছি এক সাইডে। আগে আমরা নট ইন দা লেবার ফোর্স দেখি কারা, যে কারা লেবার ফোর্স এর মধ্যে নাই। রিটায়ার্ড পারসন, পার্মানেন্টলি আনএবল টু ওয়ার্ক, যারা আর কাজ করতে সক্ষম নয়। নট লুকিং ফর আদার্স রিজনস, অর্থাৎ বিভিন্ন কারণে যারা আর কাজ করতে সক্ষম নয় বা করতে ইচ্ছুক না। তাহলে এই তিন ক্যাটাগরির লোক পড়ছে নট ইন দা লেবার ফোর্স। আর লেবার ফোর্স এর মধ্যে কারা পড়বে? দুই ধরনের পিপুলই লেবার ফোর্স এর মধ্যে আছে, এমপ্লয়েড আনএমপ্লয়েড। এমপ্লয়েডরাও তো কাজ করতে সক্ষম। আমরা লেবার ফোর্স বলতে বলছি যে দোজ হু আর ওয়ার্কিং, হু আর এবল টু ওয়ার্ক, যারা কাজ করতে সক্ষম। তাহলে দোজ পিপুল আসবে, whether it is আনএমপ্লয়েড অর এমপ্লয়েড। আনএমপ্লয়মেন্ট আসবে এমপ্লয়েড পার্ট টাইম, যারা পার্ট টাইম কাজ করতেছে, যারা ফুল টাইম কাজ করতেছে, সবাই হচ্ছে লেবার ফোর্সের অংশ। আর লেবার ফোর্সের মধ্যে যারা কাজ পাচ্ছে না তারা হচ্ছে আনএমপ্লয়েড। ক্লিয়ার এই পর্যন্ত? বলুন তো জি স্যার, সম্পূর্ণ কথা ক্লিয়ার। বুঝতেছেন তো? খুব সহজ চ্যাপ্টার। জি স্যার। এখন এখানে একটা ফর্মুলা আছে যে আনএমপ্লয়মেন্ট, যে রেটের কথা বললাম যে কি পরিমাণ আনএমপ্লয়মেন্ট রেট আছে, তাহলে সেইটার ফর্মুলা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে এটা, যে আনএমপ্লয়মেন্ট রেট ইকুয়াল নাম্বার অফ আনএমপ্লয়েড ওয়ার্কার্স ডিভাইডেড বাই টোটাল লেবার ফোর্স। ফর এক্সাম্পল, যে আমার নাম্বার অফ টোটাল নাম্বার অফ আনএমপ্লয়েড ওয়ার্কার্স আছে 1,000, কথার কথা, টোটাল আমাদের দেশে 1,000 আছে। তাহলে আমি এটাকে ভাগ দিব কত? টোটাল লেবার ফোর্স দিয়ে। তাহলে টোটাল লেবার ফোর্স আছে সাপোজ আমার 5,000, আমরা দিলাম 5,000, ঠিক আছে? তাহলে 1,000 ভাগ 5,000 যেটা আসে তার সাথে গুণ 100 দিব, তাহলে আমার পার্সেন্টেজ পেয়ে গেলাম। কত আসে? 1,000 ভাগ 5,000, তাহলে আসবে সম্ভবত 5%। না না, 5 এর বেশি আসে না, তাই না?
25 maybe. কত আসে? 20%, 20% আসে, তাই না? 20% আসে। এই সূত্রটা ক্লিয়ার? সাপোজ একটা এমসিকিউ এরকম একটা ফর্মুলা দিয়ে একটা সূত্র আসলো, পারবেন না ক্যালকুলেট করতে আনএমপ্লয়মেন্ট রেটটা? জি স্যার, পারবো। হ্যাঁ, খুব ইজি কিন্তু, যে নাম্বার অফ বলাই থাকবে, প্রশ্নে বলা থাকবে যে নাম্বার অফ আনএমপ্লয়েড ওয়ার্কার কত, টোটাল লেবার ফোর্স কত, তাহলে এটা দিয়ে, এটা ভাগ দিয়ে 100 দিয়ে পার্সেন্টেজ গুণ দিয়ে যেটা পাবো সেটা হচ্ছে আমার টোটাল আনএমপ্লয়েড বা আনএমপ্লয়মেন্ট রেট। সূত্রটা মুখস্থ করে ফেলবেন, হ্যাঁ? তাহলে বের করতে পারবেন, এমসিকিউ আসতে পারে কিন্তু এটা। এরপর হচ্ছে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্টের ন্যাচারাল রেট বা আনএমপ্লয়মেন্টকে আমরা কি কি ভাগে বা কি রেট গুলো আমরা কিভাবে ক্যালকুলেট করতে পারি বা দেখতে পারি, আমরা একটু দেখি। বলছে ন্যাচারাল রেট or natural unemployment or natural rate of unemployment is the unemployment rate that persists in a well functioning healthy economy that is considered to be full employment. এই সেন্টেন্সটা একটু ভালো করে বুঝতে হবে এবং এই টপিকটা গুরুত্বপূর্ণ। ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলতে বলছে যে একটা দেশের আহ স্বাভাবিক যে আনএমপ্লয়মেন্ট রেট থাকে, সাপোজ আমার দেশে 10,000 কর্মক্ষম মানুষ আছে, এর মধ্যে আমার দেশে 9,500 মানুষ কাজ করতেছে আর 500 মানুষ কাজ করতেছে না। এইটা হচ্ছে আমার ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। মানে 500 যে কাজ করতেছে না, এর জন্য আমার ইকোনমিতে খুব একটা প্রভাব পড়বে না। ঠিক আছে, তাহলে 10,000-এর মধ্যে আমি বললাম 9,000 লোকই কাজ করতেছে, এইটাকে আমরা ফুল এমপ্লয়মেন্ট বলি। যদিও 500 জন এখনো কাজ পায় নাই, কিন্তু তারপরেও এটাই হচ্ছে আমার ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট, যে 500 জন কাজ পায় নাই। এবং এই যে 500 জন পায় নাই এটাকে খুব একটা আমলে নিচ্ছি না, তাহলে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টকে আমরা ফুল আনএমপ্লয়মেন্টও বলে থাকি, ফুল এমপ্লয়মেন্ট বলে থাকি, ফুল এমপ্লয়মেন্ট বলে থাকি। এখন আমার ইকোনমিতে যদি 10,000 মানুষ কর্মক্ষম থাকে, সাপোজ 4,000 কাজ পেয়েছে, 6,000 পায় নাই, সেটা কিন্তু ন্যাচারাল রেট না, তাহলে সেটা কিন্তু টোটালি আনএমপ্লয়মেন্টের মধ্যে যাবে। ক্লিয়ার এক্সাম্পলটা? জি স্যার। তাহলে যদি ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টের আর এক নাম কেন ফুল এমপ্লয়মেন্ট যদি বলা হয়, তাহলে এই কারণে যে আমার ম্যাক্সিমাম মানুষ, একটা ইকোনমির ম্যাক্সিমাম মানুষ কাজ করতেছে, খুব কম সংখ্যক আছে যারা কাজ নেই, এই জন্য এটাকে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলা হয় বা ফুল এমপ্লয়মেন্ট বলা হয়। ওই ন্যাচারাল রেটকে আমরা ফুল এমপ্লয়মেন্ট বলতে পারি। এখন বলছে যে ইট ইজ হাইপোথেটিক্যাল রেট অফ আনএমপ্লয়মেন্ট এন্ড সাজেস্ট দ্যাট দেয়ার ইজ নেভার জিরো আনএমপ্লয়মেন্ট ইন অ্যান ইকোনমি। অর্থাৎ কোন একটা ইকোনমির আনএমপ্লয়মেন্ট রেট কখনোই জিরো হইতে পারে না, ওই যে অল্প কিছু সংখ্যা কাজ নাই পাইতে পারে, এবং সেটাকেই আমরা ফুল এমপ্লয়মেন্ট বলছি বা ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট বলছি। এরপর বলছে যে ন্যাচারাল রেট or natural unemployment refers to the unemployment that exists when a labor market is in perfect equilibrium. এবং আমরা যে এক্সাম্পলটা বললাম ওটা ডেফিনেশন, যে পারফেক্ট ইকুইলিব্রিয়াম মানে যেখানে আমার অনেক মানুষের কাজের অভাব নাই, ম্যাক্সিমাম মানুষ কাজ করে, অল্প কিছু সংখ্যক আছে কাজ পায় নাই, কিন্তু সেটাগুলোকে আমরা অত্যন্ত আমলে নিব না, এটাই রাইট হিসেবে আমরা ধরে নিব যে ফুল এমপ্লয়মেন্ট। কারণ কি, একেবারে টোটালি 10,000 মানুষ থাকলে 10,000 জনেরই কাজ হবে, এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল। 9,500 মানুষ যদি কাজ করে, হুইচ ইজ ফাইন এন্ড হুইচ ইজ কল্ড ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্ট। কারণ কি, একটা ইকোনমির আমরা বলছি যে কখনোই আনএমপ্লয়মেন্ট একেবারেই জিরো হয়ে ওঠে না। ঠিক আছে, এখন যদি আমরা এই আনএমপ্লয়মেন্ট রেটকে ভাগ করি, তাহলে ন্যাচারাল রেট অফ আনএমপ্লয়মেন্টকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, 3 টাইপস। একটা হচ্ছে ফ্রিকশনাল, একটা স্ট্রাকচারাল, নাম্বার 3 হচ্ছে সারপ্লাস আনএমপ্লয়মেন্ট। ফ্রিকশনাল কি বলছে, যে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট ওয়ার্কার্স হোয়েন ওয়ার্কার্স আর ইন বিটুইন জবস। যখন ওয়ার্কার্স আর ইন বিটুইন জবস, সেটা বলতে কি বুঝি, বলছে হোয়েন পিপল ইন দ্য ওয়ার্ক ফোর্স আর লুকিং ফর জব বাট আর আনএবল টু ফাইন্ড অন ইয়েট। অর্থাৎ সরাসরি কেউ জব খুঁজতেছে, যারা লেবার ফোর্সে আছে কাজ করতে সক্ষম, তারা অ্যাক্টিভলি জব খুঁজতেছে বা কাজ খুঁজতেছে, কিন্তু তারা কাজ পাচ্ছে না, হুইচ ইজ কল্ড ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট। এই ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের এক্সাম্পল কারা হইতে পারে, এই যে বলছে ইট ইনক্লুডস রিসেন্ট গ্রাজুয়েট
অ্যান্ড এমপ্লয়িজ ফেসিং আনএক্সপেক্টেড লে অফ, অর্থাৎ যারা সদ্য চাকরি বাকরি করবে, পাশ করে বের হয়েছে, চাকরি খুঁজতেছে, তারা তাহলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়ে। এবং হুট করে কারোর চাকরি চলে গেছে, কোনো কোম্পানি লোক ছাঁটাই করছে, একজন হুট করে চাকরি চলে গেছে, সেটাকে বলা হয় ন্যাচারাল এই যে লে অফ, কর্মী ছাঁটাই, আনএক্সপেক্টেড লে অফ, তারা হচ্ছে তাহলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্টের মধ্যে পড়বে। ক্লিয়ার? এটা কিন্তু ইয়াতে আসতে পারে, এমসিকিউতে আসতে পারে যে সাপোজ যারা গ্রাজুয়েট সদ্য কাজ করতেছে তারা কোন ধরনের ক্যাটাগরির মধ্যে পড়বে, ফ্রিকশনাল নাকি স্ট্রাকচারাল নাকি সারপ্লাস, তারা পড়বে তাহলে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে। তাহলে যারা অ্যাক্টিভলি কাজ করছে, রিসেন্ট গ্রাজুয়েট এবং যাদের আনএক্সপেক্টেড জব চলে গেছে, তারা যদি অ্যাক্টিভলি কাজ খুঁজে এবং না পায়, তারা হচ্ছে ফ্রিকশনাল আনএমপ্লয়মেন্ট রেটের মধ্যে পড়বে। এরপর সেকেন্ডলি ছিল ক্যাটাগরি স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্ট। Structural unemployment refers to the unemployment that is caused due to the mismatch between the skills that a worker offers and those that employers demand. অর্থাৎ আমার যে স্কিল আছে সেই রিলেটেড কাজ আমার করা উচিত, কিন্তু আমি সেই রিলেটেড হয়তো কাজ করতে পারছি না, আমাকে অন্য কোনো কাজ করতে হচ্ছে। তাহলে এই যে একটা মিসম্যাচ হচ্ছে, এটাই যারা এই ধরনের চাকরি করে তাদেরকেও আমরা আনএমপ্লয়েড হিসেবে আনএমপ্লয়মেন্টের মধ্যে কাউন্ট করি। ঠিক আছে, এই পয়েন্টটা বুঝছেন, স্ট্রাকচারাল আনএমপ্লয়মেন্টটা। जी सर। যে মিসম্যাচ হচ্ছে, সাপোজ সিএসসি গ্রাজুয়েট, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হচ্ছে, সে যদি হুট করে গিয়ে একটা উম, কথার কথা একটা ব্যাংকে কাজ করতেছে, কিন্তু ব্যাংকের কাজটা তার ভালো লাগে না, বিকজ হি ইজ ইঞ্জিনিয়ার অ্যান্ড হি এনজয় ইঞ্জিনিয়ারিং, কিন্তু এই ধরনের কোন চাকরি সে পায় নাই কথার কথা, ফর এক্সাম্পল। তাহলে এই যে মিসম্যাচ হচ্ছে, তখন তাকেও আনএমপ্লয়মেন্ট হিসেবে ঘোষণা করা হয়, কারণ হি ডাজন্ট এনজয় হিজ ওয়ার্ক, সে এনজয় করে না। তো এখানে তো বলাই আছে যে, এই যে একটা এক্সাম্পল বলা আছে যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ইজ স্কিলড এট কোডিং ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ আউটডেটেড। একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার সে কিছু স্কিল গ্রাফ করছে যেটা আউটডেটেড, মানে অনেক পুরাতন হয়ে গেছে, সেই স্কিলগুলো এখন চলে না, কিন্তু সেই ধরনের বলছে হুইচ রেজাল্টস ইন আনএমপ্লয়মেন্ট, তাহলে তাকেও আনএমপ্লয়মেন্ট হিসেবে মানে কাউন্ট করা হবে। কারণ কি, সে ওই আগের যে জব বা আগের যে স্কিলটা ছিল, এই স্কিলগুলো এখন তো দরকার নাই, তাই না? তাহলে সে আনএমপ্লয়মেন্ট হয়ে যাবে, আনএমপ্লয়মেন্ট হিসেবে তাকে কাউন্ট করা হবে, কারণ সে জব নাও পাইতে পারে। ওয়ার্ল্ড ইজ সো ফাস্ট রাইট নাও, তাই না? প্রত্যেক দিন আপডেট হচ্ছে। এই পয়েন্টটা ক্লিয়ার? जी सर। দেন নাম্বার 3 হচ্ছে সারপ্লাস আনএমপ্লয়মেন্ট। এটা বলতে কি বুঝি আমরা দেখি যে সারপ্লাস আনএমপ্লয়মেন্ট ইজ কজড বাই ওয়েজ রিজিডিটি এন্ড চেঞ্জেস ইন মিনিমাম ওয়েজেস ল। অর্থাৎ ওয়েজেস ল এবং রিজিডিটি দিয়ে যেটা ইয়া হয়, আনএমপ্লয়মেন্টের কারণ হয়, আমরা এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, if authorities decide to increase the minimum wage by $2 at a given time, some workers are likely to be laid off due to lowering labor demands. This is contributes to natural unemployment in the economy. কি বলছে যে অথরিটি ডিসাইড করলো কি করবে, ইনক্রিজ করবে মিনিমাম ওয়েজ $2 যে কোনো সময়, বলছে and some workers are likely to be laid off due to lowering labor demands. এই laid off মানে ছাঁটাই করা, ঠিক আছে? যে হুট করে, মানে এক কথায় যে আনএমপ্লয়মেন্ট আমরা কাউন্ট করব তাদেরকেও যারা অনেক কম টাকা বেতন পায়, ঠিক আছে, তার ইয়ে অনুযায়ী সেই টাকায় হয়তো চলাও কঠিন হবে, এবং যে কোনো সময় যে কোনো চাকরি চলে যাইতে পারে কথার কথা, এরকম যদি কোনো সিচুয়েশন হয় বা এরকম কোনো কেউ কোনো চাকরি করে, তাহলে তাদেরকেও আমরা আনএমপ্লয়মেন্ট হিসেবে কাউন্ট করব। ঠিক আছে, স্যার এটা তো সেম আগেরটার মতোই। বুঝিনি, বলেন। এটা তো সেম আগেরটার মতোই। না না, আগেরটার সাথে এটার পার্থক্য আছে, এটা হচ্ছে এই যে ওয়েজ লর সাথে ইয়া করবে, ওই যে মিনিমাম ওয়েজ যে ল আছে,
ওয়েজ ল মানে কি, যে আপনার এত টাকা মিনিমাম বেতন দিতে হবে, হ্যাঁ, কিন্তু হয়তো মিনিমাম বেতন দিচ্ছে না, মানে ওই পরিমাণ টাকা দিচ্ছে না, বা অতটুকুই দিচ্ছে, তার বেশি দিচ্ছে না। আর আগেরটা আমরা দেখছিলাম স্কিলের সাথে ম্যাচ হচ্ছিল, মিসম্যাচ হচ্ছিল। যে ওই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ার কথা বললাম, সিএসসি ইঞ্জিনিয়ার, কম্পিউটার ইঞ্জিনিয়ারের কথা বললাম, সফটওয়্যার ইঞ্জিনিয়ার এমন কোন সফটওয়্যার জানে বা এমন কোন স্কিল আছে বা এমন কোন কোডিং ল্যাঙ্গুয়েজ জানে যেটা এখন লাগেই না, মার্কেটে লাগে না, জাভা, তাই না? স্ট্রাকচারের কথা বলছো না? হ্যাঁ হ্যাঁ, মনে তার করেন। আগেরটাই। ও আচ্ছা, তার আগেরটা কি ছিল? না না, তার আগেরটা তো আরো ডিফারেন্ট, বলছে ওয়ার্কার্স আর ইন বিটুইন জব, হুম হুম জব এটার খুঁজতে, কথা বলি নাই। জব খুঁজতেছে, এখনো জব পায় নাই। না স্যার, যে আনএক্সপেক্টেড লে অফ। আনএক্সপেক্টেড লে অফ, ও আচ্ছা, এখানে আর ফ্রিকশন। ও আচ্ছা আচ্ছা, এখানে একটা পয়েন্ট ছিল তাই তো, যে ফেসিং আনএক্সপেক্টেড লে অফ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু ওইখানে এই লে অফ, এই যে আনএক্সপেক্টেড লে অফ, এইখানে যেটা বুঝিয়েছে, এইটা মিনিমাম ওয়েজের কারণে না, বা বা এইটা হচ্ছে যে একজন কর্মী তার হয়তো এমন কিছু দেখছে, বা কোম্পানির হুট করে কোম্পানি অনেক সময় ক্রাইসিসে পড়ে যায়, তখন অনেক ভালো কর্মীকেও ইয়া করা লাগে, অনেক সময় লে অফ করা লাগে। ঠিক আছে, অনেক সময় চাকরি চলে যাইতে পারে, অনেক ইয়া কোম্পানির বিভিন্ন কন্ডিশনের কারণে সেটা। ক্লিয়ার? জি স্যার। এরপর বলছে যে মিজারিং আনএমপ্লয়মেন্ট, যে আমরা আনএমপ্লয়মেন্ট কিভাবে মেজার করব। কি বলছে, আমরা ফার্স্টে থেকে যাই, বলছে যে ইউএস ব্রো লেবার স্ট্যাটিস্টিক্স মেজার্স আনএমপ্লয়মেন্ট। পয়েন্ট একটু আরেকবার রিপিট করবেন? আনএমপ্লয়মেন্টের যে তিনটা পয়েন্ট ছিল ওখানে লাস্টের পয়েন্টটা। লাস্টের পয়েন্টটা ছিল সারপ্লাস আনএমপ্লয়মেন্ট। সারপ্লাস আনএমপ্লয়মেন্ট বলতে আমরা বলছি যে, যে কিভাবে আনএমপ্লয়মেন্টটা হয়, যে ইজ কজড বাই ওয়েজ রিজিডিটি। ওয়েজ মানে কি? ওয়েজ রিজিডিটি অ্যান্ড চেঞ্জেস ইন ওয়েজ মিনিমাম ওয়েজ ল। ওয়েজ মানে কি? ওয়েজ মানে হচ্ছে যে আমার বেতন ভাতা, বেতন ভাতা অনেক কম দেওয়া হয়, ঠিক আছে? এবং ওয়েজেস ল চেঞ্জের কারণে যে আনএমপ্লয়মেন্ট হয়, অনেক সময় আনএমপ্লয়মেন্ট হইতে পারে ওয়েজেস ল চেঞ্জ হওয়ার কারণে। কেমন জিনিসটা, যদি আমরা এক্সাম্পল, একটা নতুন এক্সাম্পল বলি তাহলে বুঝতে সুবিধা হবে। সাপোজ আমরা হচ্ছে কোন একটা কোম্পানি মিনিমাম, অনেক সময় ওয়েজ লতে বিভিন্ন ভাবে বলে দেওয়া হয় যে তুমি এত টাকার কম বেতন দিতে পারবে না কোনো কোম্পানি, কোনো ওয়ার্কারকে, ঠিক আছে? কোনো ওয়ার্কারকে এত টাকার ইয়া, যেমন চা, সবচেয়ে ভালো এক্সাম্পল আছে, চা শ্রমিকরা বেতন অনেক কম না, আমরা জানি সিলেটে যারা, ওরা মাঝে মাঝে আন্দোলন করে। জি লাস্ট স্যার। দেখলাম যে মাত্র 50 টাকা, কত কেজি তুললে নাকি 50 টাকা ইয়া হয়। স্যার 24 কেজি তুললে 170 টাকা দেয় মাত্র। রাইট রাইট রাইট, তাহলে এইটা তাদেরকে আমরা এমপ্লয়েড হিসেবে ধরতে পারি? সেটা বলছে যে মিনিমামটাও যদি ফুলফিল না করে, তাহলে সেটাও আমার আনএমপ্লয়মেন্টের মধ্যে যাবে। যদিও ল অনেক সময় ঠিক করে দেয়, কিন্তু ওই যে মালিক, স্পেসিফিক যারা ওইটার ওনার, তারা অনেক সময় এটা মানে না, এবং তাদেরকে এই যে আইনের ফাঁক ফোকর বলে না, আমরা অনেক সময় ধরতেও পারি না, বলতেও পারি না, বা মিনিমাম ওয়েজেসটা অনেক কম, অনেক কম, অনেক কম, তো দে আর ট্রিটেড অ্যাজ আনএমপ্লয়মেন্ট, ঠিক আছে? অর্থাৎ ওয়েজের ক্ষেত্রে অনেক সময় অনেক বাধা থাকে, রিজিডিটি মানে হচ্ছে বাধা, যখন আমরা
এই যে মিনিমাম ওয়েজ থাকলে বা সে সন্তুষ্ট না হইলে তাকে আমরা আনএমপ্লয়মেন্ট হিসেবে কাউন্ট করি। এই বুঝছেন? জি স্যার। দেখেন, তাহলে ইউএস একটা বলছে যে ইউএস ব্যুরো লেবার স্ট্যাটিস্টিক্স তারা আনএমপ্লয়মেন্টে যে মেজার্স আনএমপ্লয়মেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট ফর ইন্ডিভিজুয়ালস ওভার দ্য এজ অফ 60, 16 বছরের উপর থেকে তারা করে। এটা ম্যাক্সিমাম ইয়াতেই ফলো করা হয়, অনেক এক এক দেশের এক এক ল আছে। ইউজুয়ালি 16 বছরের থেকে তারা করে, লেবার এমপ্লয়মেন্ট এবং আনএমপ্লয়মেন্ট এটা ভাগ করে। ফার্স্ট অফ অল তারা এবং বলছে যে দ্য আনএমপ্লয়মেন্ট রেট ইজ মেজার্ড ইউজিং টু ডিফারেন্ট লেবার ফোর্স সার্ভে, দুইটা লেবার ফোর্স সার্ভে করে তারা করে। ফার্স্ট অফ অল তারা হচ্ছে কি করে, এই যে দ্য কারেন্ট পপুলেশন সার্ভে সিপিএস, কারেন্ট পপুলেশন কত আছে হাউস হোল্ড সার্ভে করে, ঠিক আছে, বাড়ি বাড়ি গিয়ে সার্ভে করে যে কার বয়স কত, কতজন মানুষ আছে। এটা কিন্তু আমরা আমাদের দেশে করা হয়, রাইট? দেখছেন কেউ যে হাউস হোল্ড সার্ভে করে? স্যার এটা কি আদমশুমারি? হুম হুম। আদমশুমারি নাকি? আদমশুমারি করে। অনেক সময় লেবার ল থেকে হাউস হোল্ড সার্ভেও করে, আমাদের ইউজুয়ালি আদমশুমারি থেকে আমরা ইনফরমেশনটা পাই। এরপরে হচ্ছে নাম্বার 2 বলছে যে পেরোল সার্ভে, দ্য কারেন্ট এমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্স সার্ভে, অলসো নোন অ্যাজ পেরোল সার্ভে। পেরোল মানে যে কে কত টাকা বেতন পায়। হুম। এই যে দ্য সিইস ইজ কন্ডাক্টেড বেসড অন এ স্যাম্পল অফ, অর্থাৎ বিজনেস এবং ইন্ডিভিজুয়াল যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করে সেখানে অনেক সময় সার্ভে করা হয় যে কে কত টাকা চাকরি করে বা কি ধরনের চাকরি করে, তখন ওই পেরোল সার্ভে করা হয়। ঠিক আছে? এই দুই ভাবে আমাদের আনএমপ্লয়মেন্টটা হচ্ছে যে রেটটা মেজার করা হয় বা মেজার করার চেষ্টা করে সরকার। এখন এই মেজারমেন্টের 6টা ক্যাটাগরি আছে। ইউএস ব্যুরো লেবার স্ট্যাটিস্টিক্স 6টা ক্যাটাগরির উপরে এই মেজারমেন্টটা করে থাকে। ওয়েন ক্যালকুলেটিং দ্য আনএমপ্লয়মেন্ট রেট, যখন আনএমপ্লয়মেন্ট রেট ক্যালকুলেট করে এই 6টা ক্যাটাগরিতে তারা ওই যে লেবার ফোর্সে তারা ইনফরমেশন নেয়, ওয়েদার এই যে হাউস হোল্ড থেকে বা ইয়ার থেকে, যেখান থেকেই হোক, পেরোল সার্ভে যে সার্ভে থেকে হোক, তারা এই 6 ধরনের ইনফরমেশন কালেক্ট করে ট্রাই করে। কি কি ট্রাই করে, 6 ধরনের কি কি আছে আমরা একটু দেখি। এই 6টা, কোন 6টা? এই 6টা ক্যাটাগরি। এই দ্য পার্সেন্টেজ অফ লেবার ফোর্স আনএমপ্লয়েড ফর 15 উইকস অর লঙ্গার, কেউ যদি 15 সপ্তাহের বেশি বসে থাকে বা তার বেশি, 15 সপ্তাহ বা তার বেশি বসে থাকে, কাজ না করতে পারে লেবার ফোর্সে, সে আনএমপ্লয়মেন্ট হিসেবে কাউন্ট হবে। The secondly, the percentage of labor force who lost jobs or completed temporary work, যে চাকরি হঠাৎ করে চাকরি হারাইছে অথবা টেম্পোরারি ওয়ার্ক করে, যে সে চাকরির পার্মানেন্ট নাই, নিশ্চয়তা নেই, টেম্পোরারি ওয়ার্ক করে, তাহলে তারাও আনএমপ্লয়েড। নাম্বার 3 কি বলছে? The official unemployment rate that occurs when people are without jobs and they have actively looked for work within the past 4 weeks, অর্থাৎ সরাসরি যারা কাজ করে না, কাজ খুঁজতেছে, ঠিক আছে, বিগত 4 সপ্তাহ ধরে, তাদেরকে আনএমপ্লয়েড হিসেবে আমরা কাউন্ট করব। নাম্বার 4, the individuals described in U3, যেটা যে 3 নম্বরে যেটা করা হয়েছে, প্লাস discouraged worker, those who have stopped looking for work because current economic conditions make them think that no work is available for them, তারা ডিসকারেজড হয়েছে, অর্থাৎ এই যে খুঁজে পাচ্ছে না। এবং এর মধ্যে বলছে যে 3 নম্বরের সাথে রিলেটেড, টোটালি ডিসকারেজড হয়ে গেছে এবং তারা কাজ খোঁজা বন্ধ করে দিচ্ছে। সবচেয়ে মজার বিষয়, কাজ খোঁজা বন্ধ করে দিচ্ছে। কারণ কি? হতাশ হয়ে গেছে যে আমাদের জন্য কোনো জব নাই। আমরা এরকম বলি না, আমাদের বন্ধু বান্ধব আছে বা বড় ভাইরা আছে, তারা অনেকে চাকরি পাচ্ছে না, রাইট? শুনছেন কারোর মুখ থেকে এরকম আফসোসের কথা? অনেকে অনেক সময় বলে ফেলে যে আসলে আমার দ্বারা হবে না, আমি থাক, চাকরি বাকরি আর করবো না, বিজনেস করবো, বা তারা চাকরি খোঁজাই বন্ধ করে দেয়।
রাইট। এই সিচুয়েশন কি আছে আমাদের সমাজে? হুম, জি স্যার। আছে। স্যার এক নাম্বারটা 3 নাম্বারটা একটু ডিফারেন্সটা কি? এক নাম্বারটা হচ্ছে যে একজন কাজ করতে সক্ষম অথচ 15 সপ্তাহ ধরে কোনো কাজ পায় নাই বা কাজ নাই তার হাতে, 15 উইকস অর লঙ্গার। 3 নাম্বারটা বলছে যে পাস্ট 4, একজন অ্যাক্টিভলি কাজ খুঁজতেছে, আনএমপ্লয়েড, এবং লাস্ট 4 সপ্তাহ ধরে অ্যাক্টিভলি কাজ খুঁজতেছে কিন্তু কাজ পাচ্ছে না। আর আমরা 1 নাম্বারটা বললাম যে 15 সপ্তাহ ধরে সে কাজ করে নাই টোটালি, বা কাজ নাই তার হাতে। আর 3 নাম্বারে অ্যাক্টিভলি খুঁজতেছে, হ্যাঁ, উইদাউট জব অ্যান্ড এই যে অ্যাক্টিভলি কাজ খুঁজতেছে 4 সপ্তাহ। আর 3-এর সাথে 4 রিলেটেড, যে কাজ খুঁজতে খুঁজতে হতাশ হয়ে গেছে, ডিসকারেজড হয়ে গেছে। তখন তারা বলছে যে দে আর স্টপড লুকিং ফর ওয়ার্ক, তারা কাজ খোঁজাও বন্ধ করে দেয়, তারাও আনএমপ্লয়েড হিসেবে কাউন্ট করবে। এই জন্য ভালোভাবে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? ইউ নিড টু প্রিপেয়ার ইয়োরসেলফ ফ্রম টাইম বিং, বা এখন থেকেই, ফ্রম নাও, এখন থেকে। চাকরি বাকরি কিন্তু অনেক ঝামেলা, তাই না? আমি জানি। দেন বলছে নাম্বার 5, দ্য ইন্ডিভিজুয়ালস ডিসক্রাইবড ইন ইউ4 ক্লাস আদার মার্জিনালি অ্যাটাচড ওয়ার্কার। 4 নম্বরের সাথে রিলেটেড, বা বলছে মার্জিনালি অ্যাটাচড ওয়ার্কার আর লুজলি অ্যাটাচড ওয়ার্কার, দোজ হু উড লাইক অ্যান্ড আর এবল টু ওয়ার্ক বাট ডু নট, বাট হ্যাভ নট লুকড ফর ওয়ার্ক রিসেন্টলি। 4 নম্বরের মতন, যে ডিসকারেজড হয়ে গেছে, কাজ খোঁজা বন্ধ করে দিছে। এখন বলছে 5 নম্বরেও অনেক সময় যে অনেকের কাজ করার অনেক অ্যাবিলিটি আছে, এবং হঠাৎ করে হয়তো কাজ থেকে বলছে যে লুজলি অ্যাটাচড ওয়ার্ক, কাজের সাথে যে সম্পর্ক, সেই অ্যাটাচমেন্টটাও হারাই ফেলছে, বা কাজ করার যে মানসিকতা সেটাও হারাই ফেলছে। সেটা হচ্ছে তাদেরকেও আমরা আনএমপ্লয়েড হিসেবে কাউন্ট করবো। কিন্তু তারা বলছে আর অ্যাবল টু ওয়ার্ক বাট হ্যাভ নট লুক ফর ওয়ার্ক, তারা যদিও কাজ করতে সক্ষম কিন্তু আর দেখতেছে না, কাজ ফাইন্ড করছে না। এট দ্য নাম্বার 6 বলছে যে পার্ট টাইম ওয়ার্কার, পার্ট টাইম ওয়ার্কার্স ওয়ান্ট টু ওয়ার্ক ফুল টাইম। পার্ট টাইমে যারা কাজ করে কিন্তু তারা ফুল টাইমের সাথে কাজ ফুল টাইম কাজ করতে চায় কিন্তু কাজ পাচ্ছে না, বিকজ ডিউ টু দ্য ইকোনমিক কন্ডিশন, ডিউ টু দ্য ল্যাক অফ জব অপরচুনিটিস, তারাও হচ্ছে আনএমপ্লয়েড হিসেবে কাউন্ট করা হবে তাদেরকেও, ঠিক আছে? ক্লিয়ার এই পর্যন্ত? জি স্যার। স্লাইডটা আজকে দিয়ে দিব, এই মেজারিং আনএমপ্লয়মেন্ট পর্যন্ত আপনারা দেখে ফেলবেন, ঠিক আছে? আমরা এটা দিয়ে দিছেন? হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো, আপলোড দিয়ে দেবো। ও আপলোড দেওয়া আছে সম্ভবত, আপনি দেখেন, হ্যাঁ দিয়ে জি দিচ্ছি। স্যার, দেওয়া আছে দেওয়া আছে। হ্যাঁ রাইট। এই পর্যন্ত দেখবেন, আর নেক্সট ক্লাসে আমরা বাকি টুকু শেষ করব। আর এরপরে আমরা ছোট, তাহলে এটা ছিল আমাদের 2 নাম্বার চ্যাপ্টার। আর এরপরে আমরা ছোট্ট একটা চ্যাপ্টার পড়বো, পড়ে আমরা ফাইনালের জন্য শেষ করব, এবং মিড টার্মের যে চ্যাপ্টার ছিল ওইখান থেকে আমরা একটা দুইটা চ্যাপ্টার নিব, একটা চ্যাপ্টার নিব হয়তো, এটা আমি জানাই দিব, ঠিক আছে? এখান থেকে দুইটা শেষ হবে, আর একটা ছোট চ্যাপ্টার পড়বো 3টা, আর ওইখান থেকে আমরা ফার্স্ট চ্যাপ্টার পড়বো, প্রথম চ্যাপ্টার যেটা ইকোনমিক্স, ইন্ট্রোডাকশন টু ইকোনমিক্স, ওই চ্যাপ্টার। টোটাল 4টা চ্যাপ্টার থাকবে ফাইনালের জন্য, ঠিক আছে? জি পার্টিসিপেন্ট আছে স্যার। কয়জন? 41। স্যার, হ্যাঁ আহ, গত রাতে যে আপনি ব্লাড এত ম্যানেজ হলো, ওনার কি অবস্থা এখন জানতে পারি? হ্যাঁ 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 হ্যাঁ, এটা এটা আমি ভুলে গেছি। গত রাতে হচ্ছে উনি আলহামদুলিল্লাহ, আমি যদিও খোঁজ নেই নাই বা আমি জানি না, পরে আমাকে একজন, যাদের সাথে ইয়া করি, ফ্ল্যাট শেয়ার করে থাকি, ওদের কাছে ইয়া করছিল, ওদেরই প্রয়োজন, ওদের একটা রিলেটিভ সম্ভবত, ওরা আমাকে জানাচ্ছিল, পরে আমি আপনাদেরকে জানাইলাম সব জায়গায়। যাক, থ্যাংক ইউ অল। বিশেষ করে হ্যাঁ নীলুফা, নীলুফা অনেক কুইক রেসপন্স করছে।
ব্লাড পাওয়া গেছে, সম্ভবত ভালো আছে, এবং ওই ওদের সাথে পেশেন্টের যে ছিল, রিলেটিভ ছিল, তাদের সাথে একটা কানেকশন করাই দিচ্ছিলাম আমরা। ওই যে নীলুফের স্ক্রিনশট দিল, ওখানে দিয়ে দিচ্ছিলাম, ওরা কথা বলে নিচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আর আমরা হচ্ছে এখানে আমাদের পার্টিসিপেন্ট আছে 42 জন, আমরা 3টা সেকশন থেকে আছে। আমি নেক্সট ক্লাসে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিব, ঠিক আছে, ফিজিক্যাল ক্লাসে। আমার সময় অলমোস্ট শেষ হয়ে গেছে, 1 মিনিট আছে, 1 মিনিটে শেষ হবে না। আর আমি ক্লাসটা রেকর্ড আছে, রেকর্ডেড ক্লাসগুলো আমি দিয়ে দিব, ঠিক আছে, যাদের অনেক সময় ক্লাস নাই সে দেখে নিতে পারবে পরে। ঠিক আছে, কারোর কোনো প্রশ্ন আছে? আর 40, 41 3 সেকশন। ঠিক আছে, তাহলে আমরা শেষ করলাম। হ্যাঁ, স্যার অ্যাটেন্ডেন্স লাগবে না? অ্যাটেন্ডেন্স আমি দিয়ে নিয়ে নিব, আমার কাছে রেকর্ড আছে, আর আমি নেক্সট ক্লাসে নিয়ে নিব। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। হ্যাঁ।